শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026 সালের বই অনুসারে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 8.3-এর 5 নং প্রশ্ন নিয়ে, এবং এই প্রশ্নটি 2025 সালের বই অনুসারে রয়েছে 9 নং প্রশ্নে। তাহলে যারা দশম শ্রেণীতে 2026 সালে, তাদের জন্য এই প্রশ্নটি হলো 9 নং প্রশ্নের সমাধান। দেখো, কতে রয়েছে এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারবো এরকম। দেখো, cos এই যে 9π/4 রয়েছে, এটাকে লিখতে পারবো 8π + π / 4। 8 কেন লিখলাম? কারণ 9 এর কাছাকাছি এবং 9 থেকে ছোট বা বড় এরকম এই 4 এর গুণিতক সংখ্যা এখানে গ্রহণযোগ্য হয়েছে 8। এরপর যদি আমরা 12কে নিতাম তাহলে সেটা বড় মান হয়ে যেত, এই জন্য 8কে গ্রহণ করা হয়েছে। 8 + 1 লিখে তাকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। cos 4π + π / 4 লিখবো, কেননা 4 দ্বারা এই 5কে যখন ভাগ করা হয় তখন 4π + π লিখলে 4 এর গুণিতক হিসেবে 4 আসে। সহজেই আমরা এটাকে এই কোণটাকে কি করতে পারি, সূক্ষ্মকোণে রূপান্তর করতে পারবো। প্লাস সাইন, দেখো এখানে রয়েছে 31π/36, অর্থাৎ এটাকে যদি আমরা এই রকম লিখি, দেখো 36π - 5π টোটালটার নিচে লিখবো 36। দেখো 36 এর গুণিতক 36, যা 31 এর কাছাকাছি, এর জন্য 36 থেকে 5π বাদ দিয়েছি, তাহলে কি থাকবে? 31π থাকবে। এবং সর্বশেষ যে রাশিটি রয়েছে sin 5π/36, এটাকে আর পরিবর্তন করলাম না। দেখো, যেহেতু এই যে এর আগের রাশিটাতেই বা এর আগের পদটাতেই দেখো 5π/36 আমরা পাবো, যার কারণে এটাকে আর পরিবর্তন করার প্রয়োজন বোধ করিনি। এবং আরও একটা বিষয়, এই 5π/36 এটা মাত্র 25 ডিগ্রি, যার কারণে অনেক ছোট সূক্ষ্মকোণ, এটাকে আর ভেঙে ওই 90 ডিগ্রি বা π/2 এর সাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন দেখো এই যে cos 8π + π / 4, এটাকে আমরা এরকম লিখতে পারি 2π + π/4। আমরা যদি ভাগ করি 4 দিই তাহলে এরকম রাশি পাবো। এটাকে পাবো cos π + π/4। এইটাতে সাইন, দেখো লিখতে পারবো π - 5π/36 মাইনাস সাইন 5π/36। এখন এই যে 2π বা পাইয়ের সাথে যে সংখ্যায় গুণ থাকুক না কেন, এটা অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তাহলে cos π/4ই থাকবে। এটা কোন চতুর্ভাগে পড়েছে আমরা একটু খেয়াল করি। দেখো, এই যে আমি এখানে লিখছি 2π + π/4, একটা পাই হলো এইটা আর একটা পাই হলো এটা, তাহলে দুইটা পাই, এর সাথে π/4 অর্থাৎ 45 ডিগ্রি যোগ হয়েছে, তার মানে এটা যাবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সব অনুপাত পজিটিভ, তাই এর চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এবার দেখো এই যে cos π + π/4, যেহেতু পাই রয়েছে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, আমরা লিখলাম cos π/4। এটা কোন চতুর্ভাগে আমরা একটু দেখি। পাই হলো এই যে x অক্ষের ধনাত্মক থেকে ঋণাত্মক দিক পর্যন্ত, এর সাথে কত π/4 অর্থাৎ 45 যোগ হলে জাস্ট এই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তৃতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক, এর জন্য চিহ্নটা হবে মাইনাস। এবার দেখো এই সাইনের ক্ষেত্রে রয়েছে sin π - 5π/36, যেহেতু পাই রয়েছে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইন লিখব সূক্ষ্মকোণটি 5π/36। এবং এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। কেন দ্বিতীয় চতুর্ভাগ? দেখো এই যে এখান থেকে হলো এটু পর্যন্ত হলো পাই, এর থেকে মাইনাস হয়েছে 5π/36 অর্থাৎ 25 ডিগ্রি ব্যাকে যাবে, তাহলে এই রকম জায়গাতে রয়েছে। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তাহলে চিহ্ন প্লাস হবে। এবং লাস্ট যে পদটি রয়েছে sin 5π/36, এটা তো যেমন আছে এরকমই থাকবে। এখন দেখো, আমরা একই রাশি পেয়েছি, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এদের ফলাফলটা আসবে 0। তাহলে এই যে ক নং প্রশ্নের যে মান নির্ণয় করতে বলেছে, এটার মান আসবে 0, নির্ণেয় মান 0। এটি ছিল এই 5-এর ক নং প্রশ্নের সমাধান। এবার 5-এর খ নং নিয়ে, এটা কট, সবগুলো পদ কটে দেওয়া আছে, তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো কট প্রথমটা রয়েছে π/20, যা মাত্র 9 ডিগ্রি। কেন 9 ডিগ্রি হয়? দেখো পাই রেডিয়ান হলো 180 ডিগ্রি। যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে 180কে 20 দ্বারা ভাগ করলে 9 আসে, অর্থাৎ 9 ডিগ্রি। অনেক ছোট সূক্ষ্মকোণ, এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো কট 3π/10, এটা মাত্র 27 ডিগ্রি, কারণ π/20
π/20 যদি 9 ডিগ্রি হয়, অর্থাৎ এটা আমরা যদি এইভাবে হিসাব করি 100 ডিগ্রি ডিভাইডেড হলো 20 থাকে 9 ডিগ্রি, তাহলে 3 ইন্টু π/20 এটা সমান আসবে 3 ইন্টু 9 ডিগ্রি অর্থাৎ 27 ডিগ্রি। এটাও অনেক ছোট একটা সূক্ষ্মকোণ, এটাও ভাঙার বা পরিবর্তন করার প্রয়োজন নেই। এবার আসো cot 5π/20, দেখো 5/20 ভাগ হবে অর্থাৎ কাটাকাটি যেটাকে বলি আমরা, থাকবে π/4 ইন্টু cot এই যে 7π/20, যেহেতু π/20 হলো 9 ডিগ্রি এর সমান, সেহেতু তার সাথে 7 গুণ থাকবে 63 ডিগ্রি। দেখো এখানে 63 ডিগ্রি সূক্ষ্মকোণ, তারপরেও এটাকে আমরা একটু পরিবর্তন করব। কেন করব? কারণ আগের কোনো একটা কোণের সাথে মিলে যাবে, এই জন্য। 63 সমান আমরা লিখতে পারি 90 বিয়োগ হলো 27, অর্থাৎ 27 আমরা হিসাব করেছিলাম দ্বিতীয় যে কটটা রয়েছে ওইখানে। এই যে 3π/20 এটা ছিল 27 ডিগ্রি, এই যে এখানে আমি পাশে এখনো লিখে রেখেছি। তাহলে 63 থেকে যদি 90 থেকে যদি 27 বাদ দেওয়া যায় তাহলে 63 পাওয়া যাবে। সর্বশেষ দেখো cot 9π/20, তাহলে এই π/20 হলো 9 ডিগ্রি, তাহলে 9 এর সাথে 9 গুণ করলে 81 ডিগ্রি হয়। 81 কে আমরা এরকম লিখতে পারবো cot এই যে π/2 অর্থাৎ 90 ডিগ্রি বিয়োগ হলো 9 ডিগ্রি। 9 বলতে আমরা π/20 হিসাব করেছিলাম, তোমাদের মনে আছে, দেখো এটা আমরা এরকমটা হিসাব করেছিলাম। π/20 হলো 9 ডিগ্রি। তাহলে এখন এগুলো কেন করলাম? এই যে প্রথম দিকে যে কোণগুলো আছে এই রাশিটাতে, এখানে 9 ডিগ্রি অর্থাৎ π/20, 27 ডিগ্রি অর্থাৎ 3π/20, এগুলো কিন্তু এই যে আগের পদগুলোতে রয়েছে। এর জন্য কি করেছি, ওই কোণগুলোকে পরিবর্তন করে এদের মতো তৈরি করেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো cot π/20 ইন্টু cot 3π/20 ইন্টু এই যে cot π/4, cot π/4 45 ডিগ্রি, এর মান হলো 1, তাহলে 1 লিখে দিলাম। এখন দেখো এখানে এই যে π/2 এর সাথে এবার কিন্তু বিজোড় সংখ্যা গুণ আছে, যেহেতু 1 গুণ আছে, তাহলে cot পরিবর্তন হয়ে যাবে tan, লিখব tan 3π/20। আর এটা প্রথম চতুর্ভাগ যেহেতু, এর জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবং শেষ অংশ যেটা, এখানেও দেখো π/2 আছে, π/2 এর সাথে 1 গুণ আছে, তাহলে অনুপাত পরিবর্তন হবে, cot পরিবর্তন হয় tan লিখব π/20। এখন cot আর tan এই রাশি রয়েছে এবং আমরা কি করব দেখছি কোণের মানের সমান, তাহলে এই যে cot কে লিখতে পারবো 1/tan π/20, এটা লেখা সম্ভব কারণ cot থিটা সমান আমরা জানি 1/tan থিটা। তাহলে এটাও লিখব 1/tan 3π/20 ইন্টু 1 গুণ হলে থাকবে ওই রাশিগুলোই, তাহলে লিখব tan 3π/20 ইন্টু tan π/20। এখন দেখো এই যে নিচের এই π/20 আর এই π/20 কি হবে, কাটাকাটি বলি ভাগ বলি হয়ে যাবে, আবার এটাও কিন্তু তাই, থাকবে কত, থাকবে হলো 1। তাহলে নির্ণেয় মান হলো কত, নির্ণেয় মান হলো 1। এটাই ছিল খ নং প্রশ্নের সমাধান। এখন গ নং প্রশ্নের সমাধান করব। দেখো এখানে রয়েছে sin স্কয়ার π/4। প্রথমে দেখো sin স্কয়ার π/4, π/4 হলো মাত্র 45 ডিগ্রি, তাহলে এটা যেমন আছে ওই রকমই থাকবে, sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার, এখানে রয়েছে 3π/4, তাহলে 4 এর গুণিতক হলো 4π মাইনাস একটা পাই, নিচে লিখবো কত 4, প্লাস এই যে sin স্কয়ার 5π/4, এটাকেও কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারবো। দেখো sin স্কয়ার 4π প্লাস পাই ডিভাইডেড 4, 4 এর গুণিতক হিসাবে লিখছি। লাস্ট হলো sin স্কয়ার 7π/4। এবার দেখো 7 এর কাছাকাছি 4 এর গুণিতক হলো 8, তাহলে লিখবো 8π মাইনাস পাই ডিভাইডেড 4। প্রথম পদ যেমন আছে ওই রকমই থাকবে, sin স্কয়ার π/4 প্লাস এখানে আমরা একটু এইভাবে লিখতে পারি এটাকে, sin পাই মাইনাস π/4 টোটালটার স্কয়ার প্লাস sin পাই প্লাস π/4 এর হোল স্কয়ার প্লাস sin 2π মাইনাস π/4 টোটালটার কি করব, স্কয়ার লিখব। এখন দেখো এটা sin স্কয়ার π/4ই থেকে যাবে, প্লাস এই যে এখানে পাই রয়েছে, পাই থাকলে অনুপাতে সাধারণত পরিবর্তন হয় না, তাহলে লিখব sin স্কয়ার π/4।
যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ, পাই মাইনাস পাই বাই 4, দ্বিতীয় চতুর্ভাগের সাইন পজিটিভ, আর এটা নেগেটিভ হলেও সমস্যা ছিল না, যেহেতু স্কোয়ার রয়েছে অটোমেটিক প্লাস হয়ে যাবে। এখানে দেখো প্লাসই লিখে দিলাম, সাইন স্কোয়ার পাই বাই 4। এই যে পাই রয়েছে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আর এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, ভালো করে একটু দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো পাই, তারপর পাই বাই 4 আর একটু যোগ হয়ে অর্থাৎ 45 যোগ হয়ে ভিতরে ঢুকে যাবে, এটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, কিন্তু এই যে হোল স্কোয়ার রয়েছে এই জন্য পজিটিভ হয়ে যাবে। এই হোল স্কোয়ার থাকার একটা সুবিধা রয়েছে, বা সাইন স্কোয়ার থাকা বা কজ স্কোয়ার থাকা, বর্গ থাকলে একটা সুবিধা রয়ে গেছে। এই যে সাইন 2 পাই মাইনাস পাই বাই 4, যেহেতু 2 পাই রয়েছে বা পাইয়ের সাথে যে কোনো রাশি গুণ রয়েছে, অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রেও আমরা লিখে দিতে পারবো সাইন স্কোয়ার পাই বাই 4। এটা যদিও চতুর্থ চতুর্ভাগ, দেখো এই যে একটা পাই, দুইটা পাই, এর থেকে 45 মাইনাস, তাহলে এইখানে চতুর্থ চতুর্ভাগে সাইন কিন্তু ঋণাত্মক, যেহেতু স্কোয়ার রয়েছে এজন্য কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। এখন দেখো চারটি পদই একই রকম, অর্থাৎ 4 ইন্টু আমরা লিখতে পারবো এরকম সাইন স্কোয়ার পাই বাই 4। তাহলে 4 ইন্টু এই যে সাইন পাই বাই 4, এটা কিন্তু সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সাইন পাই বাই 4 এর মান হলো 1 বাই স্কোয়ার রুট 2, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার চিহ্ন দিব। এখন দেখো কি লেখা যায়, 4 ইন্টু হাফ লেখা যায়। যদি আমরা 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 2, অর্থাৎ 2। অতএব নির্ণেয় মান হবে 2। এটিই ছিল এই 5-এর গ নং প্রশ্নের সমাধান। এবার ঘ নং নিয়ে আলোচনা করব। এখানেও সবগুলো পদেই স্কোয়ার রয়েছে এবং সবগুলো অনুপাতিক কজ অনুপাত। তাহলে দেখো কজ স্কোয়ার পাই বাই 8, এই যে পাই বাই 8, এটা আমরা যদি একটু দেখি তাহলে কেমন হয়, দেখো পাই বাই 8 অর্থাৎ 180 ডিগ্রিতে যদি ডিগ্রির হিসাবে লিখি তাহলে 180 ভাগ হলো 8। এটা কি হয়, 180 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 22.5 ডিগ্রি। তাহলে 22.5 ডিগ্রি অনেক ছোট একটি সূক্ষ্মকোণ, এটা ভাঙার কোনো প্রয়োজন নেই বা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এবার দেখো দ্বিতীয় পদে কজ স্কোয়ার 3 পাই বাই 8, তো 3 পাই বাই 8 যদি হয়ে থাকে তাহলে আমরা পাই বাই 8 সমান পেলাম হলো 22.5 ডিগ্রি। তাহলে এর সাথে 3 গুণ দিলে, এর সাথে যদি আমরা 3 গুণ দেই তাহলে পাবো 67.5 ডিগ্রি। 67.5 ডিগ্রি যদিও সূক্ষ্মকোণ, তবে এটাকে আমরা লিখতে পারবো 22.5 এর সাথে তুলনা করে লিখতে পারবো। দেখো এটা কেমন লেখা যায়, তাহলে লিখবো কজ পাই বাই 2, এই যে 90 ডিগ্রি, এর থেকে বাদ দিব হলো 22.5, যা আমরা পেয়েছি পাই বাই 8। টোটালটাকে কি করব, টোটালটার স্কোয়ার দিয়ে রাখবো। আচ্ছা, এরপর এই যে তৃতীয় পদ, এটাকে আমরা লিখতে পারবো এইরকম। দেখো এখানে রয়েছে 5 পাই বাই 8 কজ পাই বাই 2 প্লাস আমরা দেখব 5 পাই বাই 8 এটা কত ডিগ্রি হয়, অর্থাৎ 22.5 এর সাথে আমরা 8 গুণ দিয়ে দেখব কত হয়। দেখো এই 5 পাই বাই 8 এটা হলো 22.5 গুণ হলো কত হবে 5, তাহলে এটা সমান পাবো 112.5। আমরা যদি 90 এর সাথে 22.5 যোগ দেই তাহলে কিন্তু এই কোণটি আমরা পেয়ে যাব। তাহলে কি লিখব, পাই বাই 2 প্লাস এই যে পাই বাই 8 সমান ছিল 22 ডিগ্রি, তাহলে এটা যোগ করে দিলাম, লিখলাম হোল স্কোয়ার, প্লাস লাস্ট হলো কজ 7 পাই বাই 8 রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 পাই মাইনাস পাই ডিভাইডেড 8। তাহলে 8-এর গুণিতক হিসাবে লিখলাম, এটা লেখা সম্ভব। এখন দেখো কজ স্কোয়ার পাই বাই 8 প্লাস এইখানে এই যে পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা অর্থাৎ 1 গুণ রয়েছে, অনুপাত পরিবর্তন হবে, কজ পরিবর্তন হয়ে হবে সাইন পাই বাই 8, যেহেতু হোল স্কোয়ার রয়েছে সেহেতু কি হবে স্কোয়ার করে দিলাম, প্লাস এখানেও কিন্তু পরিবর্তন, এখানে কজ পরিবর্তন হয়ে যাবে সাইন স্কোয়ার দিয়ে লিখবো পাই বাই 8। যদিও এটা দ্বিতীয় চতুর্ভাগ, কারণ 90 এর সাথে একটা সূক্ষ্মকোণ যোগ হলেই তা দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়। দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, স্কোয়ার থাকার কারণে তা হয়ে গেল পজিটিভ, প্লাস এখান থেকে লিখতে পারবো কজ পাই মাইনাস পাই বাই 8 এর স্কোয়ার, কজ স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8। এই যে লাস্ট পদে এসে দেখো পাই রয়েছে, এবার অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কজ স্কোয়ার পাই বাই 8 লিখে দিতে পারবো। যদিও এটা দ্বিতীয় চতুর্ভাগ, এই যে পাই, এর থেকে পাই বাই 8 22.5 ডিগ্রি মাইনাস হলে
এটা দ্বিতীয় চতুর্ভাগেই থাকে, কস দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, স্কোয়ার থাকার কারণে হয়ে গেল পজিটিভ। এখন দেখো আমরা যদি এই দুটো নিয়ে চিন্তা করি, দেখো এই দুটো হলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মতো। আবার যদি এই দুটোকে নিয়ে কাজ করি তাহলেও দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মতো। তাহলে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা সমান কিন্তু আমরা জানি 1, তাহলে 1 + 1 পাবো হলো 2। এটি হলো ঘ নং প্রশ্নের নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান 2। এটি হলো 5-এর ঘ নং প্রশ্নের সমাধান। এবার 5-এর ঙ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে সাইন স্কয়ার, কজ স্কয়ার রয়েছে এবং এদের সাথে বিভিন্ন কোণ রয়েছে, আমরা এর থেকে মান নির্ণয় করব। তাহলে প্রথম যে অনুপাতটি রয়েছে সাইন স্কয়ার 17π/18, তাহলে কাছাকাছি একটি মান, এটাকে আমরা লিখতে পারবো 18π - π / 18। তাহলে 18 এর গুণিতক হিসেবে লেখা সম্ভব হয়েছে এর স্কয়ার প্লাস সাইন এই যে 5π/8, এটাকে দেখো আমরা এইরকম লিখতে পারি 8π - 3π ডিভাইডেড হলো কত 8। এবার কজ স্কয়ার, এটাকে লিখতে পারবো কজ 36π + π ডিভাইডেড হলো 18। তাহলে 18 এর গুণিতক হলো 36, তার সাথে 1 যোগ করেছি, তার স্কয়ার লিখলাম প্লাস কজ স্কয়ার 3π/8। কেন এটা পরিবর্তন করলাম না? দেখো এই যে আমরা দ্বিতীয় পদে এখানে 3π/8 একটা পাবো, যার কারণে শেষেরটাকে আর কোনো পরিবর্তন করিনি। এখন এটাকে লেখা যায় কি রকম, দেখো সাইন π - π/18 প্লাস সাইন π - 3π/8 প্লাস cos 2π + π/18 স্কয়ার প্লাস cos স্কয়ার 3π/8। এখন দেখো পাই থাকলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, তাহলে সাইন স্কয়ার π/18 দ্বিতীয় চতুর্ভাগ এমনিতেই পজিটিভ, প্লাস এখানেও অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইন স্কয়ার 3π/8 এটা দ্বিতীয় চতুর্ভাগ, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, হলেও স্কয়ারের কারণে তা প্লাস হয়ে যেত। এখানে অনুপাতের কোনো পরিবর্তন হবে না কারণ পাই রয়েছে 2π, তাহলে cos স্কয়ার লিখবো π/18। এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, 2π যেহেতু 2π অর্থাৎ হলো 360 ডিগ্রি, তার সাথে একটি সূক্ষ্মকোণ যোগ হয়েছে, তাহলে প্রথম চতুর্ভাগে সব অনুপাত পজিটিভ, প্লাস cos স্কয়ার 3π/8। এখন একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা একটু সাজিয়ে নিই। দেখো এটাকে সাইন স্কয়ার π/18 প্লাস cos স্কয়ার π/18 পাশাপাশি লিখলাম। এবার বাকি দুটোকে লিখি সাইন স্কয়ার 8 প্লাস cos স্কয়ার 3π/8। তাহলে 18 হরে আছে আর 8 হরে আছে, এরূপ দুটোকে আলাদা আলাদা করলাম। দেখো এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মতো হয়েছে, যাকে আমরা লিখতে পারবো 1। দ্বিতীয় অংশও তাই, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মতো হয়েছে, যার রেজাল্ট লিখবো 1। 1 যোগ করলে পাবো 2। এটি হলো নির্ণেয় মান এই প্রশ্নটির, অতএব নির্ণেয় মান 2। এটাই ছিল 5 নং এর শেষ প্রশ্নটির সমাধান। এবার আলোচনা করব 6 নং প্রশ্ন নিয়ে, যা পাঠ্য বই 2025 অনুসারে 10 নং প্রশ্নের সমাধান। এখানে বলেছে থিটা ইজ ইকুয়াল π/3 হলে নিম্নোক্ত অভেদ সমূহ যাচাই করো, অর্থাৎ এই যে এগুলো সত্য হয় কিনা π/3 এর জন্য এই যে তিনটি রাশি এখানে দেওয়া আছে পরপর, এরা সমান হয় কিনা আমাদের দেখতে হবে। তাহলে আমরা শুরু করি প্রথমেই sin 2 থিটা দিয়ে। দেখো sin 2 থিটা সমান আমরা কি পাবো, sin 2 × π/3। যেহেতু থিটা সমান হলো π/3, তাহলে এখন কি হবে, এই কোণটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। দেখো sin 2π/3 বলতে আমরা বুঝি 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রিকে আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, 180 থেকে 60 বিয়োগ করে লিখতে পারি, অথবা 90 এর সাথে 30 যোগ করতে পারি। যেহেতু π/3 রয়েছে 60 ডিগ্রি, π/3 হলো 60 ডিগ্রি, সেহেতু আমরা 60 ডিগ্রি হিসাবে লিখি, অর্থাৎ π - π/3। তাহলে কি হলো, এই যে 180 থেকে 60 বাদ দিলাম, তাহলে কিন্তু 120ই থেকে যাবে। এখন খেয়াল করো এখান থেকে কি লেখা সম্ভব, এটাকে লেখা সম্ভব হলো sin π/3।
এই যে পাই রয়েছে অনুপাতের কোনো পরিবর্তন হয়নি এবং এটা দ্বিতীয় চতুর্ভাগ। পাই থেকে π/3 বাদ দেওয়ার অর্থ হলো 180 থেকে 60 বাদ দেওয়া, এটা 120 ডিগ্রি থাকে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সাইন π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। এখন এই যে মধ্য অংশ, যেটা মধ্যপদ যদি আমরা বলি, এটার মান আমরা নির্ণয় করব 2 sin θ ইন্টু cos θ। দেখো এখানে 2 ইন্টু সাইন π/3 লিখবো থিটার পরিবর্তে, cos π/3 লিখবো। তাহলে 2 ইন্টু সাইন π/3 হলো 60 ডিগ্রি, এর মান হলো √3/2, আর cos π/3 এটাও 60 ডিগ্রি, এর মান হলো হাফ। তাহলে কি থাকে, একটা 2 কেটে যাবে, থাকবে √3/2। তাহলে দুটো অংশের মান আমরা সেম পেয়েছি। এখন লাস্ট অংশ, এই যে 2 tan θ ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে দেখো এখানে আমরা কি লিখব, 2 tan π/3 1 প্লাস tan স্কয়ার π/3। তাহলে আমরা জানি π/3 tan π/3 হলো 60 ডিগ্রি, এর মান হলো √3, আর নিচেও লিখব 1 প্লাস √3 এর স্কয়ার। কি থাকে, 2 ইন্টু √3 ডিভাইডেড হলো 1 প্লাস 3 থাকে এরকম, 2 ইন্টু √3 ডিভাইডেড হলো 4, যার আউটপুটটা হলো √3/2। তাহলে দেখো তিনটি অংশে আমরা কি পেয়েছি, 3/2 অর্থাৎ √3/2 পেয়েছি। তাহলে তিনটি রাশির মানে কিন্তু সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি অতএব sin 2θ সমান হলো 2 sin θ ইন্টু cos θ ইজ ইকুয়াল হলো 2 tan θ ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার θ। এই তথ্যটি কি হলো, সত্য হলো। এটি ছিল 6 ক নং প্রশ্নের সমাধান। এখন দেখো 6 খ নং। এখানেও বলেছে θ সমান π/3 হলে নিম্নোক্ত অভেদসমূহ যাচাই করো। সবগুলো প্রশ্নেরই একই উত্তর আসতে হবে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয় কিনা আমাদের দেখতে হবে। sin 3θ, তাহলে কি লেখা যায়, sin 3 ইন্টু π/3। তাহলে কি থাকে, sin অনলি পাই থাকে। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো sin পাই প্লাস 0 বা -0 একটা লিখলেই হবে। এই পাই থাকার কারণে অনুপাতের কোনো পরিবর্তন হবে না, সাইন কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। এখন এই যে sin 0 লিখলাম, এটা কোন চতুর্ভাগে পড়ে আমরা যদি একটু দেখি, পাই হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, 0-র জন্য কোনো দিকেই যাবে না, অর্থাৎ অক্ষের উপরেই থাকবে। এক্স অক্ষের উপর সাইন সব সময়ই পজিটিভ, এই জন্য এখানে কি হবে, sin 0-র মান পাবো আমরা 0। এখন দেখব এই ডান পাশের অংশটুকু, আবার 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। তাহলে কি হবে, 3 sin π/3 মাইনাস 4 sin কিউব π/3। জাস্ট থিটার মানটি বসালাম। তাহলে এবার দেখো π/3 60 ডিগ্রি, এর মান হলো √3/2 মাইনাস 4 ইন্টু √3/2 এর কিউব হবে, যেহেতু কিউব রয়েছে। তাহলে এটা লিখতে পারবো 3 ইন্টু √3/2 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু √3/8। এই যে আমরা √3 কে যদি কিউব করি তাহলে কি হয়, 3টা √3 গুণ হয়, তখন দুটো √3 গুণ করলে একটা 3 পাওয়া যায়, আর তার সাথে একটা √3 থেকে যায়। তাহলে এখান থেকে কি থাকবে, দেখো 3 ইন্টু √3/2 মাইনাস 3 ইন্টু √3/2। তাহলে কি হলো, ফলাফলটি আসলো 0। এই যে বাম পাশের অংশের মানও 0 আসছিল, ডান পাশের অংশের মানও 0 আসলো। তাহলে আমরা কি লিখবো, অতএব sin 3θ ইজ ইকুয়াল 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। এটাও সত্য হলো বা প্রমাণিত হলো। তার জন্য θ ইজ ইকুয়াল π/3 এর জন্য। এটি ছিল খ নং প্রশ্নের সমাধান। এখন গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব 6 এর। এখানে বাম পক্ষে রয়েছে cos 3θ, তাহলে 3θ সমান আমরা কি লিখবো, দেখো cos 3 ইন্টু π/3, থিটার মানটি বসিয়ে দিলাম, থাকবে cos পাই। তাহলে এটার থেকে আমরা এরকম লিখতে পারবো পাই প্লাস 0 বা -0 যাই লিখি, অনুপাতের কোনো পরিবর্তন হবে না, cos 0 হবে।
এখন দেখি এটা কোন চতুর্ভাগে, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত আসলেই পাই। এটা এক্স অক্ষের উপর দেখো কজের সাথে সম্পর্ক হলো ভূমি আর অতিভুজের। ঘূর্ণায়মান রশ্মিটি যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর পড়বে, একদম ঋণাত্মক অক্ষের সাথে মিলে যাবে, তখন কিন্তু লম্ব শূন্য হয়, ভূমি নেগেটিভ হয়। এই ভূমি নেগেটিভ হওয়ার কারণে কজের মানটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে কজ জিরোর মান কত? 1। তাহলে একটা কি হবে? -1 হবে। এটা হলো বাম পক্ষের মান। এখন দেখব ডান পক্ষে কি হয়। 4 cos কিউব থিটা -3 cos থিটা। তাহলে দেখো 4 ইন্টু cos কিউব π/3 -3 cos π/3। 4 এই যে cos কিউব π/3, cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফের কিউব করব, -3 ইন্টু কত হবে? হাফ। তাহলে দেখো 4 ইন্টু 1/8 -3/2 থাকে হাফ -3/2। যদি লসাগু করি নিঃসন্দেহে লসাগু হবে 2, থাকবে 1 -3। তাহলে কি হয়? -2/2, রেজাল্ট হলো -1। তাহলে বাম পক্ষেও -1, ডান পক্ষেও -1। অতএব আমরা কি লিখতে পারবো? অতএব লিখতে পারবো cos 3 থিটা is equal 4 cos কিউব থিটা -3 cos থিটা। এটা সত্য হয়েছে কতর জন্য? π/3 এর জন্য। এটি ছিল গ নং প্রশ্নের সমাধান। এবার ঘ নং নিয়ে আলোচনা করব। দেখো বাম পক্ষে রয়েছে tan 2 থিটা, তাহলে লিখব tan 2 ইন্টু π/3। এটার মান বসালাম। tan এই যে 2π/3, এটাকে আমরা দেখো লিখতে পারবো π - π/3। 2 ইন্টু π/3 হলো 120 ডিগ্রি। তাহলে কি করেছি? পাই থেকে মাইনাস করেছি π/3, অর্থাৎ 180 থেকে 60 ডিগ্রি কি করেছি? বাদ দিয়েছি। তাহলে ঠিকই আমাদের 120 ডিগ্রি থেকে যাবে। এখন দেখো এটা এই যে পাই রয়েছে, ট্যানের কোনো পরিবর্তন হবে না, tan π/3 লিখবো। এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ। এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত হলো পাই, তার থেকে মাইনাস হবে 60 ডিগ্রি, তাহলে থাকবে এরকম জায়গা থেকে কোণের অবস্থানটা। এখানে tan ঋণাত্মক, তাহলে কি হবে? চিহ্ন হবে মাইনাস। তাহলে tan π/3 60 ডিগ্রির মান হলো √3, সামনে একটা কি চিহ্ন থাকবে? মাইনাস চিহ্ন থাকবে। এখন দেখব ডান পক্ষ কি হয়। 2 tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে 2 ইন্টু tan π/3 পরে থাকবে 1 মাইনাস tan স্কয়ার π/3। তাহলে কত হবে? 2 ইন্টু √3 পরে হলো 1 মাইনাস √3 এর স্কয়ার। তাহলে কি থাকে? 2 ইন্টু √3 ডিভাইডেড 1 মাইনাস 3। ফলাফল হলো 2 √3 ডিভাইডেড হলো -2, ভাগ করলে থাকবে -√3। 2 2 কেটে যাবে, থাকবে -√3। তাহলে এটাই কিন্তু ছিল বাম পক্ষে। আমরা লিখতে পারবো অতএব tan 2 থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটাও সত্য হলো কত এর জন্য? π/3 এর জন্য, থিটা এর মান। এটাই ছিল 6 ঘ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 7 নং প্রশ্ন নিয়ে, যা 2025 সালের পাঠ্য বই অনুসারে রয়েছে 11 নং প্রশ্নে। দেখো প্রশ্নে এরকম বলেছে, প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। এখানে ক নং প্রশ্ন দেওয়া রয়েছে cot আলফা সমান -√3 এবং শর্তটি হলো আলফা 3π/2 থেকে বড়, 2π থেকে ছোট, অর্থাৎ 270 থেকে বড়, 360 থেকে ছোট। তাহলে আমরা এটাকে কিন্তু বলতে পারি এই আলফা কোন চতুর্ভাগে রয়েছে। দেখো আমরা যদি একটু অক্ষর হিসাব দেখি, তাহলে দেখো এটা হলো 0, এটা হলো π/2, এটা হলো পাই, এখানে হলো 3π/2, এই ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এটা। আর বলেছে এই 3π/2 থেকে বড়, তার মানে এটার থেকে বড় হবে, এই দিকে যাবে, এবং 2π থেকে ছোট, 2π হলো এই 0 যেখানে, এখানে কিন্তু 2π অর্থাৎ 360 ডিগ্রি এর থেকে ছোট। তাহলে আলফা কোণের অবস্থান কিন্তু চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা লিখবো এইভাবে, দেখো যেহেতু cot আলফা ইজ ইকুয়াল -√3
এবং এই আলফা 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট, সেহেতু আলফা কোণের অবস্থান চতুর্থ চতুর্ভাগে। তাহলে আমরা কি করব? চতুর্থ চতুর্ভাগের হিসাবটি করব। এখন দেখো, কট আলফা মাইনাস √3। দেখো কট কত এর মান? √3। কট 30 ডিগ্রির মান কিন্তু √3। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, কট π/6। সামনে একটা কি চিহ্ন রয়েছে? মাইনাস চিহ্ন রয়েছে। এখন আমরা কি করব? চতুর্থ চতুর্ভাগের হিসাবটা করব। একদম সহজ ব্যাপার। চতুর্থ চতুর্ভাগের হিসাবটা হলো 2π মাইনাস হলো এই সূক্ষ্মকোণটি, অর্থাৎ 2π থেকে আমরা যদি সূক্ষ্মকোণ বাদ দেই তাহলে কিন্তু এটা চতুর্থ চতুর্ভাগ হয়ে যাবে। আবার আরেকভাবে চতুর্থ চতুর্ভাগে থাকা যায়, সেটা 3π/2 সাথে সূক্ষ্মকোণ যোগ হয়ে, কিন্তু তাতে অনুপাত পরিবর্তন হয়ে যেত। ওই যে 3 × π/2, 3 বিজোড় সংখ্যা, অনুপাত পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হয়? 2π এর থেকে মাইনাস হয়ে, সূক্ষ্মকোণ মাইনাস হয়ে চতুর্থ চতুর্ভাগের হিসাবটি করতে হয়। এখন যদি তোমরা এটাকে লসাগু করো, লসাগু হবে দেখো 6, তাহলে 12π মাইনাস হলো পাই, এরকম হবে লসাগু করলে। তারপরে কি থাকবে? তারপর থাকবে এরকম 11π/6। অতএব এই যে আলফা, এই আলফা কোণের মানটি হবে 11π/6। এটি হলো এই আলফা এর নির্ণেয় মান, এবং এটা ছিল ক নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব খ নং প্রশ্ন নিয়ে। এখানে দেখো, কজ আলফা সমান দেওয়া আছে -12 এবং আলফার যে শর্তটি দেওয়া আছে এইটা π/2 থেকে বড় এবং 3π/2 থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, 270 থেকে ছোট। আমরা একটু এই চতুর্ভাগের হিসাবে এটাকে একটু দেখি, সবাই একটু খেয়াল করো। এই যে π/2 কিন্তু এই যে ওয়াই অক্ষের পজিটিভ দিক, এই পর্যন্ত আসলে এটাকে বলা হয় π/2। তারপর শুরু হয়, এটা হলো পাই, এক্স অক্ষের ঋণাত্মক দিক। এই ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এটা হলো 3 × π/2। আর প্রথমে যে এক্স অক্ষ 0 হয়, এখানে 0 লেখা যায়, 2π লেখা যায়, এরকম ভাবে আসতে থাকে। এখানে বলেছে π/2 থেকে বড়। π/2 থেকে যদি বড় হয় তাহলে এই যে এখান থেকে বড় হয়ে যাবে কোন পর্যন্ত? 270 পর্যন্ত যাবে, কিন্তু 270 থেকে আবার একটু ছোট রয়েছে, অর্থাৎ এটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করে। কস কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে নেগেটিভও বটে। তাহলে আমরা লেখাটা লিখব এরকম, যেহেতু cos আলফা ইজ ইকুয়াল -12 এবং শর্তটি হলো আলফা π/2 থেকে বড় এবং 3π/2 থেকে ছোট, সেহেতু আলফা কোণের অবস্থান দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে। এখন আমাদের এই দুইটা জায়গার জন্যই, অর্থাৎ দুইটা চতুর্ভাগের জন্যই মান নির্ণয় করতে হবে। cos আলফা ইজ ইকুয়াল -12। দেখো আমরা জানি cos π/3 হলো 60 ডিগ্রি, যার মান হলো হাফ। যেহেতু মাইনাস ছিল আমরা মাইনাস দিয়ে রেখেছি। এখন এটাকে আমরা শুরুতে লিখব দ্বিতীয় চতুর্ভাগের হিসাবে। দ্বিতীয় চতুর্ভাগের হিসাবটা তোমরা এরকম করবা, পাই থেকে কি করবা? এই সূক্ষ্মকোণটি বাদ দিবা। এই যে কোন সূক্ষ্মকোণ? যে সূক্ষ্মকোণের মানের জন্য আমরা হাফ পেয়েছিলাম। তাহলে কি হবে? তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগের হিসাব হবে। এখন দেখো, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে পাবো এরকম 3। তাহলে 3π মাইনাস হলো পাই, থাকবে cos 2π/3। অতএব এই আলফা কোণের মান পেলাম একটা 2π/3। কোন চতুর্ভাগের জন্য? দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এখানে একটু লিখে রাখি, দ্বিতীয় চতুর্ভাগ। আবার দেখো, cos আলফা সমান -cos π/3। জাস্ট দ্বিতীয় লাইনটা দিয়ে শুরু করলাম। এবার আমরা দেখাবো তৃতীয় চতুর্ভাগের হিসাব। তৃতীয় চতুর্ভাগের ব্যাপারটা হলো পাই প্লাস কি করবা? π/3
3 অর্থাৎ সূক্ষ্মকোণটা লিখবা। দেখো 180 সাথে সূক্ষ্মকোণ যোগ করলে কিন্তু তৃতীয় চতুর্ভাগের হিসাবটি আমরা পেয়ে যাই। এবং পায়ের সাথে যোগ বা বিয়োগ করা হয় কেন? এতে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এটাকে যদি তুমি লসাগু করো তাহলে দেখবা পাবা এরকম 4π/3। তাহলে আলফা এর মান কিন্তু তৃতীয় চতুর্ভাগের জন্য পাচ্ছ 4π/3। তাহলে আমরা এখানে জাস্ট একটু লিখে রাখবো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের হিসাবটা আমরা করেছি এখানে। অতএব নির্ণেয় আলফা সমান পাবা 2π/3 বা 4π/3 অর্থাৎ 120 ডিগ্রি এবং 240 ডিগ্রি, দুটোর জন্যই cos আলফা এর মান -½ হবে। এটি হলো 7 খ নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব 7 গ নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে রয়েছে sin আলফা ইজ ইকুয়াল -√3/2 এবং শর্তটি রয়েছে π/2 থেকে আলফা বড় হবে, 3π/2 থেকে ছোট হবে, অর্থাৎ এই 90 ডিগ্রি থেকে বড় আর 270 থেকে ছোট। এটা অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের হিসাব। তাহলে আলফা কোণের অবস্থান হবে দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে। এখন আমরা হিসাব করি। দেখো sin আলফা ইজ ইকুয়াল -√3/2। তাহলে এই sin 60 ডিগ্রি বা π/3 এর মান হলো √3/2, যেহেতু মাইনাস রয়েছে মাইনাস সহ লিখলাম। এটাকে এখন কি করব? আমরা দ্বিতীয় চতুর্ভাগের হিসাবে আনবো। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখো যে সাইন দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক হয় না। এই কারণের জন্য কি হবে? আলফা কোণের অবস্থানটা শুধুই তৃতীয় চতুর্ভাগে হবে। তাহলে আমরা কি করতে পারবো? শুধু তৃতীয় চতুর্ভাগের হিসাবটাই এখানে বের করতে পারবো। তাহলে লিখব π + π/3 কি হবে? sin 4π/3। অতএব আলফা ইজ ইকুয়াল পাবো 4π/3। তাহলে 4π/3 হলো কত ডিগ্রি? 240 ডিগ্রি। তাহলে সাইন 240 ডিগ্রির মান কিন্তু -√3/2 হবে। তাহলে এক্ষেত্রে আলফা দ্বিতীয় চতুর্ভাগে অথবা তৃতীয় চতুর্ভাগের কথা লেখা হয়েছিল, কিন্তু শুধু কি হবে? তৃতীয় চতুর্ভাগে হবে। কেন? কারণ সাইন দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু পজিটিভ। তাহলে এটিই ছিল 7 গ নং প্রশ্নের সমাধান। এবার দেখো 7 ঘ নং অর্থাৎ শেষ প্রশ্ন এটা। cot আলফা সমান দেওয়া আছে -1। তাহলে কি দেওয়া আছে? cot আলফা সমান -1 এবং শর্তটি দিয়েছে আলফা পাইয়ের থেকে বড়, 2π থেকে ছোট, অর্থাৎ 180 থেকে বড়, 360 থেকে ছোট। তাই আলফা কোণের অবস্থান তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে। দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু কট পজিটিভ। তাহলে এই আলফা কোণের অবস্থান আর কোথায় থাকবে না? তৃতীয় চতুর্ভাগে থাকবে না, হয়ে যাবে কোন চতুর্ভাগে? শুধুই চতুর্থ চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে। যেহেতু তৃতীয় চতুর্ভাগে কট আলফা ধনাত্মক, তাই শুধু চতুর্থ চতুর্ভাগের হিসাব আমাদের করতে হবে। এখন আমরা দেখব, দেখো cot আলফা ইজ ইকুয়াল -1, cot 45 ডিগ্রির মান কিন্তু -1, অর্থাৎ cot π/4। এখন এই কোণটাকে আমরা নিয়ে যাব চতুর্থ চতুর্ভাগের হিসাবে। চতুর্থ চতুর্ভাগের হিসাবটা কেমন? জাস্ট 360 থেকে ওই সূক্ষ্মকোণটা বাদ দিয়ে, অর্থাৎ 2π থেকে π/4 বাদ দিব। লসাগু করলে দেখো কি থাকে? 7π/4। অতএব এই আলফা কোণের মান আমরা পেলাম 7π/4।
4। এটি হলো এই ঘ নং প্রশ্নের সমাধান, যেখানে আলফা এর মান হলো 7 পাই বাই 4। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।